সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশে এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলো ছাড়াও ডজন খানেক ছোট বড় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে এই মহাসমাবেশে দাওয়াত দেওয়া হয়নি। এ বিষয়টি দেশ জুড়ে আলোচনার ঝড় তোলে এবং বিএনপির ভেতরেও এর ফলে এক চাপা ক্ষোভ সৃষ্টি হতে দেখা যায়। কদিন আগেই বিএনপির সমাবেশে জামায়াত দাওয়াত পেয়েছিল এবং দলটির এক শীর্ষ নেতা প্রতিনিধি হয়ে সেই সমাবেশে অংশ নিয়েছিলেন। তাহলে জামায়াতের সমাবেশে কেন দাওয়াত পেল না বিএনপি? এখন জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলছেন, আমরা বিএনপির সঙ্গে রয়েছি। তবে কি বিএনপি আর জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেল, নাকি দুই দলের ভাঙন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল মহাসমাবেশ আয়োজন করে। এই সমাবেশটি রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ এটি ছিল দীর্ঘ বিরতির পর জামায়াতের একটি একক এবং বৃহৎ রাজনৈতিক শোডাউন। সমাবেশে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং বেশ কিছু ইসলামী দল সহ প্রায় ডজন খানেক ছোট বড় দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জামায়াতের এই সমাবেশটি তাদের সাংগঠনিক শক্তি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম ছিল। তারা মূলত পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচনের দাবিতে এই সমাবেশ করেছিল, যা দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার একটি বিকল্প হিসেবে প্রস্তাবিত। জামায়াতের এই সমাবেশ একটি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়। একদিকে তারা নিজেদের স্বতন্ত্র অবস্থান প্রমাণ করতে চাইছে এবং অন্যদিকে তারা নিজেদের মতো করে একটি জোট গঠনের চেষ্টা করছে, যেখানে পিআর পদ্ধতির সমর্থক অন্যান্য দলগুলো অন্তর্ভুক্ত হতে পারে। এই সমাবেশ প্রমাণ করে যে জামায়াত কেবল বিএনপির ওপর নির্ভরশীল না থেকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে যেতে সক্ষম। জামায়াতের এই মহাসমাবেশে বিএনপিকে দাওয়াত না দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। জামায়াতের সমাবেশ হওয়ার কদিন আগে বিএনপি সমাবেশে জামায়াত দাওয়াত পেয়েছিল এবং দলটির এক শীর্ষ নেতা প্রতিনিধি হয়ে সেই সমাবেশে অংশ নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত না দেওয়াটা তাদের সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে। এক টিভি টক শোতে এই বিষয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম একটি ব্যাখ্যা দেন। তিনি জানান, সমাবেশের আগে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছিলেন। এ সময় সমাবেশের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। রেজাউল করিম দাবি করেন যে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে আমরা ওই সমাবেশটা করেছিলাম। সভায় যারা এসেছিলেন সবাই এই দাবির পক্ষে। বিএনপি যেহেতু এর বিপক্ষে মত দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে, তাই তাদেরকে দাওয়াত দিয়ে বিব্রত করতে চাইনি। এই বক্তব্যটি জামায়াতের কৌশলগত অবস্থানকে তুলে ধরে। তারা বোঝাতে চেয়েছেন যে কর্মসূচির বিষয়বস্তুতে ভিন্নতা থাকায় তারা বিএনপিকে বিব্রত করতে চাননি এবং এটি কোনো রাজনৈতিক বিরোধিতা ছিল না। তবে এই ব্যাখ্যা সত্ত্বেও বিএনপির মধ্যে এক চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কারণ দীর্ঘদিনের জোটবদ্ধ রাজনীতি এবং একে অপরের প্রতি সমর্থন দেওয়ার ইতিহাস থাকার পরও এমন একটি গুরুত্বপূর্ণ সমাবেশে দাওয়াত না পাওয়াটা বিএনপির জন্য কিছুটা অপমানজনক ছিল। এটি তাদের মধ্যে এক ধরনের অনাস্থা এবং দূরত্বের ইঙ্গিত দেয়। বিএনপির অনেক নেতা মনে করেন জামায়াতের উচিত ছিল তাদের সম্মান দেখিয়ে অন্তত একটি আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া, এমনকি যদি তাদের কর্মসূচির মূল দাবি ভিন্ন হয়। জামায়াতের নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য অনুযায়ী এই ভুল বোঝাবুঝি নিরসনের চেষ্টা করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে সবকিছুই তারেক রহমানকে বুঝিয়ে বলা হয়েছে। জামায়াত নেতা আরও বলেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করে জানিয়েছেন আমরা বিএনপির সঙ্গে রয়েছি এবং সমাবেশের দাওয়াত না দেওয়ার বিষয়টি অবগত করা হয়েছিল। এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে জামায়াত স্পষ্ট করতে চাইছে যে তাদের এই একক সমাবেশ বিএনপির প্রতি কোনো বিরোধিতা ছিল না, বরং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল। আমরা বিএনপির সঙ্গে রয়েছি। এই বাক্যটি জামায়াতের পক্ষ থেকে বিএনপির প্রতি সংহতি প্রকাশের একটি স্পষ্ট বার্তা। এই ঘটনার পর মনে হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যকার ভুল বোঝাবুঝি হয়তো মিটে গেছে। যদিও অনেক আগে বিএনপি জামায়াত জোট ভেঙে গিয়েছিল, তবু আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে দল দুটিকে প্রায়শই একই মঞ্চে দেখা গেছে। কিন্তু গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দল দুটির সম্পর্কে কিছুটা টানাপোড়েন শুরু হয়। সবশেষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এনসিপি সহ ডজন খানেক দলকে নিয়ে জামায়াত মহাসমাবেশ করার পর থেকেই দল দুটির মধ্যে চলছে কথার লড়াই, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ফোরামে তাদের কর্মী সমর্থকদের মধ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য দেখা যায়। এই ধরনের প্রকাশ্য বা অপ্রকাশ্য বিভেদ তাদের মধ্যকার দীর্ঘদিনের বোঝাপড়াকে প্রশ্নবিদ্ধ করেছিল। তবে জামায়াত নেতার এই বক্তব্য প্রমাণ করে যে এই দুই দলের শীর্ষ পর্যায়ে এখনো যোগাযোগ এবং বোঝাপড়া বিদ্যমান। তারা হয়তো প্রকাশ্য জোটে না থাকলেও নিজেদের মধ্যে একটি অলিখিত বোঝাপড়া বজায় রাখতে চায়, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য। এই বোঝাপড়া ভবিষ্যতে তাদের রাজনৈতিক কার্যক্রম
কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। বিএনপি এবং জামায়াতের মধ্যে সম্পর্ক বরাবরই জটিল। একদিকে তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক জোটের ইতিহাস রয়েছে, যা তাদেরকে 1990-এর দশকে এবং 2000-এর দশকে ক্ষমতায় এনেছিল। অন্যদিকে জামায়াতের যুদ্ধাপরাধের অভিযোগ এবং আন্তর্জাতিক চাপ বিএনপির জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা তাদের প্রকাশ্য জোট থেকে দূরে সরিয়ে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দল দুটি কৌশলগত কারণে আলাদা পথ অবলম্বন করে। জামায়াত পিআর পদ্ধতির দাবিতে নিজস্ব জোট গঠনের চেষ্টা করছে, যেখানে বিএনপি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থাতে নির্বাচন চায়। এই কৌশলগত পার্থক্য তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। তবে এই দূরত্ব কি সম্পূর্ণ ভাঙনের দিকে নিয়ে যাবে, নাকি এটি একটি কৌশলগত সাময়িক বিচ্ছেদ মাত্র? জামায়াত নেতার আমরা বিএনপির সঙ্গে রয়েছি বক্তব্য ইঙ্গিত দেয় যে তারা বিএনপিকে এখনো তাদের মিত্র হিসেবে দেখে। এটি হয়তো তাদের মধ্যে ভবিষ্যতে একটি অলিখিত বোঝাপড়া বা পরোক্ষ সমর্থন বজায় রাখার ইঙ্গিত দেয়। তারা হয়তো বুঝতে পেরেছে যে বর্তমান পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কাঁদা ছোড়াছড়ি করলে উভয় দলেরই ক্ষতি হবে। অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ একে অপরের বিরোধী হয়ে যেভাবে প্রবল ঘৃণা ছড়াতো একদল আরেক দলের নামে, সামনের দিনে বিএনপি এবং জামায়াতের মধ্যে সম্পর্কের যতই ফাটল ধরুক, হয়তো ওই রকম কাদা ছোড়াছড়ি দেখা যাবে না। এর কারণ হতে পারে তাদের দুটি দলের মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি অনেকটাই একই। তারা হয়তো প্রকাশ্যে একে অপরের সমালোচনা করা থেকে বিরত থাকবে, যাতে সরকারের বিরুদ্ধে তাদের সামগ্রিক আন্দোলন দুর্বল না হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত তার সাংগঠনিক শক্তি এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের কারণে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে জামায়াতের জন্য বিএনপির মতো একটি বৃহৎ দলের সমর্থন ছাড়া জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করা কঠিন। তাই তাদের সম্পর্ক হয়তো প্রকাশ্য জোটের পরিবর্তে একটি কৌশলগত নীরবতা বা কার্যকর সহযোগিতার দিকে মোড় নিতে পারে। এই সহযোগিতার ধরন কেমন হবে তা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি এবং উভয় দলের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিএনপি এবং জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেল কিনা, এই প্রশ্নটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে বিএনপিকে দাওয়াত না দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপির মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হওয়া, এই ঘটনাগুলো তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনকে স্পষ্ট করেছে। তবে জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য, যেখানে তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগের কথা এবং আমরা বিএনপির সঙ্গে রয়েছি বলে উল্লেখ করেছেন, তা ভুল বোঝাবুঝি নিরসনের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে এই দুটি দলের মধ্যে এখনো একটি অলিখিত বোঝাপড়া বিদ্যমান, যা তাদের রাজনৈতিক কৌশলগত অবস্থানের জন্য জরুরি। ভবিষ্যতে বিএনপি এবং জামায়াতের মধ্যে সম্পর্ক যতই জটিল হোক না কেন, অতীতের মতো একে অপরের বিরুদ্ধে তীব্র কাঁদা ছোড়াছড়ি সম্ভবত দেখা যাবে না। উভয়েরই একটি অভিন্ন লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা হয়তো পরোক্ষভাবে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখবে। বাংলাদেশের রাজনীতিতে এই জটিল সমীকরণ আগামী দিনে কি ধরনের প্রভাব ফেলবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় স্পষ্ট যে এই দুটি দলের মধ্যকার সম্পর্ক দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সব সময়ই এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে।